যে অনেক দিন হয়ে গেছে মাকে দেখি না। আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমার বাল্যকালের কথা মনে পড়ছে। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন না, আমার মা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে 60-এর দশকে বহু বছর আগে তিনি বাংলায় মাস্টার্স করেছিলেন। সেই সময় আমার মা, আমি স্কুলে পড়ি, মা একটু বেশি বয়সে লেখাপড়া করেছিলেন স্বাভাবিকভাবেই, কারণ আমার জন্ম হয়েছে তারপরে তিনি লেখাপড়া, আমার যখন জন্ম হয়েছে তিনি তখন ক্লাস 10-এ পড়তেন। তো কাজেই ঘর সংসার করে ছেলে মানুষ করে পড়াশোনা শেষ করতে ওনার দীর্ঘ সময় লেগেছিল। এবং যখনই নেমে পড়েন তখন আমি স্কুলের ছাত্র, আমাকে নিয়ে আসতেন মাঝে মাঝে ইউনিভার্সিটি দেখানোর জন্য। আমরা এখনও সেই দিনগুলি চোখের সামনে ভাসছে। এই ইউনিভার্সিটির এই বিল্ডিংয়ে বাংলা ডিপার্টমেন্টের সামনে আমি মাকে নিয়ে হেঁটে যাচ্ছি বা মা আমাকে নিয়ে হেঁটে যাচ্ছেন, আমি চোখ বন্ধ করলে এটা দেখতে পাচ্ছি। খুবই কষ্টের অনুভূতি, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে মা হয়তো কাছেই আছে। কারণ খুব দূরে তো না এখান থেকে বাংলা ডিপার্টমেন্ট, এই বিল্ডিংয়েই ছিল, সম্ভবত নিচের তলায় ছিল যতদূর মনে পড়ে আমার। বহু বছর আগের কথা, স্মৃতি অনেক ধূসর হয়ে গেছে। মা যখন ছাত্রী ছিলেন তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর আব্দুল হাই। এটা অনেকেই আপনারা হয়তো নাম শুনেছেন। ওনার একটা বিখ্যাত বই ছিল বিলাতে কতদিন, যেন একটা বই ছিল 600 কতদিন না এরকম 750 দিন, হ্যাঁ বিলাতে 550 দিন। সেই ডক্টর আব্দুল হাইকে আমি দেখেছি নিজের চোখে, এবং আরও যারা প্রফেসর ছিলেন তখন, ডক্টর ওয়াকিল আহমেদ তিনিও বাংলার হেড হয়েছিলেন, ডক্টর আনিসুজ্জামান, প্রফেসর আনিসুজ্জামান তখন নতুন প্রফেসর হয়েছেন। তো আমি মার মধ্যে দিয়ে, মার স্মৃতির মধ্যে দিয়ে সেই দিনগুলো দেখতে পাচ্ছি। আজকে যে আমার ছোট ভাই বলবো না, আমার সন্তান তুল্যই বলা যায়, আমাদের ওসমান হাদি, যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে, দোয়া মাহফিলের আয়োজন করেছে, এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই। আর একটা স্মৃতি, যতদিন বেঁচে আছে ওসমান আমার সাথেই থাকবে। কারণ গতকাল আমার সঙ্গেই ছিল, যখন আমি মাকে কবরে শুইয়ে দিয়েছি, ওসমান আমার সাথে কবরেই ছিল, একই সাথে আমরা কবরে নেমেছিলাম। তো যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছেন, ওসমান যে কবরে গিয়ে আমার মাকে আমার সাথে নামিয়ে দিয়ে এসেছিল, এটা আমি ভুলবো না, এই জন্য আমার কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের কাছে শুধু এটুকুই প্রার্থনা, আমার মায়ের জন্য দোয়া করবেন। এটা ভেবে নেবেন যে বহু বছর আগে আমার, আজকে যারা ছাত্রছাত্রী, আমার মা তাদের নানি দাদির বয়সী, কাজে আপনারা মনে করবেন বহু বছর আগে মাহমুদা বেগম নামে একজন নারী, তিনি সেই সময় এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এবং তিনি ইন্তেকাল করেছেন। আজকে যে আমাদের যিনি নামাজ পড়ালেন, সেই শ্রদ্ধেয় আলেমকেও আমি রিকোয়েস্ট করব যাতে আমার মায়ের জন্য দোয়া করেন। এখন তো দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। আল্লাহ যেন তার গুনাহখাতা মাফ করে দেন। মানুষ তো মানুষ মাত্রই ভুল হয়, তারও নিশ্চয়ই জীবনে অনেক ভুল হয়েছে, সেগুলোকে আল্লাহ যেন মাফ করে দেন এবং তাকে যেন আল্লাহ শান্তিতে রাখেন। পৃথিবীতে অনেক সংগ্রাম করেছেন আমার মা, তো সেই সংগ্রামে যে কষ্ট, তিনি যেন পরকালে সেই কষ্ট থেকে মুক্তি পান এবং তিনি যেন শান্তিতে অনন্ত জীবন কাটাতে পারেন, এই দোয়াই আপনাদের কাছে বলবো। আমার বক্তব্য শেষ করছি। আপনার মা বেশিরভাগ আমলে, এখন তো দেশের বাইরে ছিলেন, ছোট্ট যে একটু বলেন একটু স্ট্রাগল ছিল, সে সম্পর্কে একটু বলেন। সেটা তো বুঝতেই পারেন আপনার সেই প্রশ্ন। ফ্যাসিবাদ আমলে আমি দীর্ঘ সময় জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম, আমার উপরে আক্রমণ হয়েছে কোর্টের বারান্দায়। আমার মা, একটা দৃশ্যের কথা আমি বলি আপনাদেরকে, 2010 সালে, তখনও তো আমার মায়ের অনেক বয়স, 2010 সালে আমার বয়স 72 বছর, মায়ের বয়স। আমি রিমান্ডে ছিলাম দিল্লিতে।
ডিবির থেকে ভোরবেলা আমাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘরে, যে আয়নাঘরের নাম আপনারা শুনেছেন, র্যাবের আয়নাঘর। তো আমাকে একটা পিক আপে করে নিয়ে যাওয়া হচ্ছিল। ডিবি থেকে যখন বের করলো তখন হঠাৎ করে আমি দেখি রাস্তার উপরে ভোরবেলা ফজরের নামাজের কিছুক্ষণ পরেই রাস্তার উপরে আমার মা বসে আছেন ফুটপাতে। সারা রাত তিনি ওখানে বসেছিলেন, কারণ আমি ভিতরে রিমান্ডে ছিলাম, আমাকে কি টর্চার করে কিনা এই উদ্বেগের জন্য তিনি বাড়িতে গিয়ে ঘুমাতে পারতেন না, রাস্তায় বসেছিলেন। মাকে দেখে আমি হাতটা উঠিয়ে দেখিয়েছিলাম। আমি জানতাম না আমার মা আমাকে দেখতে পেয়েছিলেন কিনা। আমি ভাবছিলাম যে আমি যে যাচ্ছি এটা মাকে বোঝানো দরকার। তিনি দেখতে পেয়েছিলেন এবং তারপরে আমার মা এবং আমার স্ত্রী আমার গাড়ির পিছনে পিছনে সেই র্যাবের হেডকোয়ার্টার পর্যন্ত গেছিল, যেটা বিমানবন্দরের উল্টো দিকে র্যাব 1-এর হেডকোয়ার্টার। এবং তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তারা আমাকে সেদিন দেখতে পারে নাই, কিন্তু তারা জানতো যে আমাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে। এবং শুধু তাই না, আমার মায়ের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছিল। একটু আগে ওসমান আপনাদেরকে বলেছে আমার মায়ের অপরাধ ছিল যে তিনি আমার দেশের একজন পরিচালক ছিলেন, তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, আমি চেয়ারম্যান ছিলাম, আমার মা ভাইস চেয়ারম্যান ছিলেন। এই কারণে আমি জেলে যাওয়ার পরে আমার মায়ের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছিল এবং সেই মামলা নিয়েই তিনি চলে গেছেন পরশুদিন। এবং এই বৃদ্ধ বয়সে এই মামলার জন্য তাকে কোর্টে গিয়ে জামিন দিতে হয়েছিল। এবং আমার মায়ের সাথে আর যাকে আসামি করা হয়েছিল তিনিও একজন মুরব্বী, আপনাদের সবার পরিচিত, বাংলাদেশের খুবই নামকরা সাংবাদিক, সংগ্রামের সম্পাদক আসাদ ভাই, আবুল আসাদ ভাই। এবং আমার মাকে দুজনের নামে একই মামলা দেওয়া হয়েছিল। এই জুলুম চলেছে। মা দেখেছেন যে কোর্টে আমার উপরে আক্রমণ হয়েছে, কিন্তু মা ভেঙে পড়েন না, কখনো আমাকে বলেন নাই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আক্রমণ থেকে তুমি সরে আসো। তিনি আমার পরিবার থেকে আমি লড়াই করবার সমর্থন পেয়েছি, আমার মায়ের কাছ থেকে পেয়েছি, আমার স্ত্রীর কাছ থেকে পেয়েছি, এবং সেই কারণেই সম্ভবত আমি লড়াই করতে পেরেছি। এবং জেল থেকে বেরিয়ে আমি 6 বছর যখন নির্বাসনে যেতে বাধ্য হলাম, আমার মা, আমার কোনো ভাই বোন নাই, আপনারা শুনেছেন এটা। আমার মা একা এই বৃদ্ধ বয়সে তিনি 6টা বছর একা কাটিয়েছেন। আর 83 বছর থেকে 82 বছর থেকে মৃত্যু পর্যন্ত 87 পর্যন্ত এই পুরো সময়টা তিনি একা ছিলেন এই বাড়িতে আমার। এবং জুলাই বিপ্লবের শহীদদের আমার শ্রদ্ধা জানাই। তাদের শাহাদাতের মাধ্যমে আমি বাংলাদেশে ফিরতে পেরেছিলাম বলেই অন্তত মৃত্যুর সময় আর কিছু করতে না পারি মায়ের পাশে থাকতে পেরেছি এবং মায়ের যে লাশ বহন করে নিতে পেরেছি, কবর পর্যন্ত কবরে নামিয়ে নিয়ে আসতে পেরেছি। এইটুকু পারতাম না যদি বাংলাদেশে জুলাই বিপ্লব না হতো। এই জন্য জুলাইয়ের সকল যোদ্ধাকে আমার সালাম এবং সম্মান জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করছি।